শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। প্রিয় দর্শক, আমরা কল্পনার জগতে নিজেদেরকে অনেক রকম চরিত্রে ভাবি। আমাদের কল্পনার জগৎ সত্যি অনেক বিস্তৃত, তবে এই বিস্তৃতিতে যারা অনেক বড় ভূমিকা রাখেন তারা হচ্ছেন কথা সাহিত্যিকরা। তারা নতুন নতুন চরিত্র সৃষ্টি করেন, আমরা সেগুলো পড়ি এবং তাতে হারিয়ে যাই। এমন একজন কথা সাহিত্যিকের কথা বলতে চাই যিনি আমাদের শ্রদ্ধেয় রাবেয়া খাতুন। তাকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি এবং কথা সাহিত্যে তার অবদানের জন্য প্রতি বছর বাংলা একাডেমি রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার প্রদান করে গুণী ব্যক্তিদেরকে তাদের কাজের স্বীকৃতি হিসেবে। এবারও তেমনই আয়োজন হয়েছে বাংলা একাডেমি রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার 2024। এবারে যারা এই সম্মাননায় ভূষিত হয়েছেন তারা দুজন আমাদের সাথে আছেন তারকা কথনের এই সেটে। শুরুতেই তাদেরকে আমরা শুভেচ্ছা জানাবো, আমন্ত্রণ জানাবো। সাথে আছেন সুশান্ত মজুমদার, তিনি সার্বিক ক্ষেত্রে অবদানের জন্য এবার পুরস্কারে ভূষিত হয়েছেন, সম্মানিত হয়েছেন। এবং সাথে রয়েছেন সুমন মজুমদার, তিনি এবার রায়মঙ্গল উপন্যাসের জন্য রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার 2023-এ ভূষিত হয়েছেন। তাকে অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। দুজনকে অভিনন্দন জানাতে চাই। এমন একটি অর্জন যে পুরস্কারকে আসলে সবাই আমরা অনেক বেশি সম্মানের দৃষ্টিতে দেখি, আমরা ধারণ করতে চাই, এবং এমন একটি পুরস্কারে এবার দুজন ভূষিত হয়েছেন। ভীষণ ভালো লাগছে আপনাদেরকে আজকের আয়োজনে পেয়ে। আমরা জানতে চাই শুরুতেই অনুভূতির জায়গাটুকু। জানি অনেকবার বলেছেন কেমন লেগেছে, তাও একটু শুনতে চাই। সুশান্ত মজুমদার, আপনাকে দিয়ে শুরু করব। আমি বলি, রাবেয়া খাতুনের নামে যে উপন্যাস প্রবর্তিত হয়েছে, পুরস্কার প্রবর্তিত হয়েছে তাদের পরিবারের অর্থায়নে। যখন চারপাশে এত ভাঙচুর নষ্ট দিন চলছে, সেই সময় শিল্প সাহিত্য সংস্কৃতির জন্য তার পরিবারের রাবেয়া খাতুনের নামে এই পুরস্কার প্রবর্তনের জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এক, 2 নম্বর, যারা আমাদের দুজনকে নির্বাচিত করেছে পুরস্কারের জন্য সেই কমিটির প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এখন আসছে রাবেয়া খাতুন প্রসঙ্গ। রাবেয়া খাতুন হচ্ছে 50 দশকের লেখক। বাংলা 1947 সালের দেশভাগের পরে যে দশকটি এলো, সে সময় হচ্ছে যে রাবেয়া খাতুন শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা শুরু করেন। তার আগে ছিল 2 জন লেখক যারা আসলে আমাদের কথা সাহিত্যকে ফাউন্ডেশন দিয়েছেন। একজন হচ্ছে শওকত ওসমান, একজন সৈয়দ ওয়ালিউল্লাহ। রাবেয়া খাতুনরা যখন লেখেন তখন তার সহযাত্রী ছিল শওকত আলী, সৈয়দ শামসুল হক, আনিস চৌধুরী, আলাউদ্দিন আল আজাদ ইত্যাদি। এরা তার রাবেয়া খাতুন হচ্ছে উনি শিক্ষিকাও ছিলেন, এবং এ থাকার সুবাদে উনি মানুষকে দেখা, জানা, অবলোকন, তার আগ্রহ সমস্ত কিছু শিল্প সাহিত্য সংস্কৃতিতে আসছে। এখন রাবেয়া খাতুনের 2টা দিক আমি চিন্তা করে দেখছি, সংক্ষেপে বলি। এক হচ্ছে যে উনি যেহেতু নারী, সেই হিসাবে গার্হস্থ্য জীবন, ঘরের নারীর উপস্থিতি উনি ভিতর থেকে দেখতে পেয়েছেন। আমাদের দুজনের বা অন্য লেখক যারা পুরুষ, তারা যেটা বাইরে থেকে দেখবে উনি কিন্তু ভেতর থেকে দেখছেন। দেখার কারণে তার সাহিত্যে গার্হস্থ্য জীবন, পারিবারিক জীবন খুব ভালোভাবে আসছে। একেবারে। 2 হচ্ছে আমাদের বাঙালির শ্রেষ্ঠ শিল্পকর্মই হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠা, এবং সেটা হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধকে নিয়ে রাবেয়া খাতুনের একাধিক উপন্যাস আছে। উনি কিন্তু বহু প্রজ লেখক, এত পরিমাণ লিখেছেন যে নাম মনে রাখাও সম্ভব না তার বই পুস্তকের। তো এই উপন্যাসগুলির ভিতরে যেমন ধরেন 71-এর 9 মাস, 71-এর নিশান, ফেরারি সূর্য, মেঘের পরে মেঘ, বাগানের নাম মালিনী ছড়া, ইত্যাদি ইত্যাদি সমস্ত উপন্যাসগুলি কিন্তু বাংলাদেশের সমস্ত মুক্তিযুদ্ধকে উনি ধারণ করে আছেন বিভিন্নভাবে আর কি। এরপরে আসেন দেখুন পরবর্তী জীবনে উনি ছোট গল্প রচনা করেছেন, খণ্ডকালীন জীবনেরকে দেখছেন 52 গলির 1 গলি। এই সমস্ত সবই হচ্ছে যে তার সাহিত্যকে তার জন্য তাকে উজ্জ্বল করে রাখবে।
একজন উজ্জ্বল লেখকের কাছ থেকে আসলে আরেকজন আমাদের উজ্জ্বলতম নক্ষত্র কথা সাহিত্যে, তাকে নিয়ে শুনলাম আয়োজনের শুরুতেই, ভীষণ ভালো লেগেছে। আপনার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমরা সুমন মজুমদারের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই। শুরুতে রাবেয়া খাতুনকে নিয়ে আমরা শুনেছি, আপনার কাছে হয়তো শুনবো, তবে একটু অনুভূতিটুকু জানতে চাই যে এবারে যে পুরস্কারে ভূষিত হলেন কেমন লাগছে? দেখুন, রাবেয়া খাতুন আমাদের এতটাই অগ্রজ এবং দাদা যেটা বললেন, আসলে রাবেয়া খাতুনের নাম অনুসারে প্রবর্তিত একটা পুরস্কার পাওয়া একজন তরুণ লেখকের জন্য অনেক বড় বিষয়, এবং আমার জন্য এটা ভীষণ ধরনের অনুপ্রেরণার। আমি ধন্যবাদ জানাই বাংলা একাডেমি জুরি বোর্ডের যারা আছেন তাদের, যারা আমাকে নির্বাচিত করেছেন এই পুরস্কারটার জন্য, এবং আরও ধন্যবাদ জানাই যে মানে রাবেয়া খাতুনের নাম অনুসারে যারা এই পুরস্কারটা প্রবর্তন করেছেন তাদেরকে। এটা আসলেই অনেক অনুপ্রেরণার একজন তরুণ লেখকের। শুরুতে মানে কিভাবে জানতে পেরেছেন যে এবার আপনি পেতে চলেছেন, কার মাধ্যমে? আমাকে আসলে বাংলা একাডেমি থেকে জানানো হয়েছিল। আচ্ছা, আপনি তো রায়মঙ্গল উপন্যাসের জন্য এই পুরস্কারটি পেয়েছেন। যদি আপনার এই উপন্যাসের গল্পটা আমরা শুনতে চাই, তবে ওই যে মুহূর্তগুলো আমরা একটু দেখে আসতে চাই দর্শকদের সাথে নিয়ে, যখন আপনার পুরস্কারটি গ্রহণ করেছেন। চলুন প্রিয় দর্শক, আমরা কিছু ছবি দেখি। বাংলা সাহিত্যের স্বনামধন্য কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের স্মৃতিকে অমর করে রাখতে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদের অর্থায়নে 2022 সাল থেকে রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার প্রদান করে আসছে বাংলা একাডেমি। এবছর বাংলা একাডেমির সাধারণ পরিষদের 47তম বার্ষিক সভায় পুরস্কার তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম ও সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। সাহিত্যের সামগ্রিক অবদানের জন্য এবছর রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন সুশান্ত মজুমদার। অনূর্ধ্ব 49 বছর বয়সী লেখকদের মধ্যে 2023 সালে প্রকাশিত রায়মঙ্গল উপন্যাসের জন্য এই পুরস্কার পেয়েছেন কথা সাহিত্যিক সুমন মজুমদার। আমরা একটা প্রতিবেদনের অংশ দেখে আসলাম, সেখানে আমরা যে রায়মঙ্গল উপন্যাসের কথাটাও শুনলাম। রায়মঙ্গল উপন্যাসটি আপনি কি নিয়ে লিখেছেন, আমরা ছোট্ট করে যদি? রায়মঙ্গল উপন্যাসের প্রধান উপজীব্য হচ্ছে সুন্দরবন এবং আশপাশের যে জনপদ সেটা নিয়ে। এটা আসলে সুন্দরবনের সাতক্ষীরা অঞ্চলের একটি গল্প। সুন্দরবন তো শুধু একটা বন নয়, এখানে যে মানুষরা থাকেন, শ্রমজীবী মানুষরা থাকেন, তারা তাদের জীবনটা এতটাই সংগ্রাম মুখর, এবং সেখানে নানা ধরনের ঘটনা ঘটে। দল উপদলে ভাগ হয়ে হানাহানি থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ, সাম্প্রদায়িকতা, নানা ধরনের সমস্যা তাদের আছে, কিন্তু সব কিছুর পরেও এখানকার মানুষ তীব্র জীবনী শক্তি নিয়ে বেঁচে থাকে এবং তারা জীবনটা চালিয়ে নেয়। রায়মঙ্গল আসলে সেই মানুষদের কথাই বলেছে। আচ্ছা, বাহ, চমৎকার। আমার মনে হচ্ছে আসলে সবার পড়া উচিত এরকম একটা। সুন্দরবন তো এমনিতেও আমাদের ভীষণ আবেগঘন একটি জায়গা, এবং সুন্দরবনের যে কোনো ঘটনাই আমাদেরকে সবসময় নাড়া দেয়। আমরা বলি আমাদের বাংলাদেশকে একদম আগলে রেখেছে বাইরের যে কোনো দুর্যোগ, বাংলাদেশের ফুসফুস বলা হয়। একদমই তাই। আমরা আরো শুনবো আপনার কাছে। সুশান্ত মজুমদার, আপনার কাছে একটু লেখালেখি নিয়ে আর এটা শুরুর জার্নিটা নিয়ে শুনতে চাই। কবে থেকে লেখা শুরু করেছেন? লেখালেখি যে করব বা লেখক হব এরকম কিন্তু অতীতে আমার এরকম চিন্তাভাবনা ছিল না। আমি যখন জীবনে প্রথম ট্রেনে চড়ি, তখন ট্রেনের টিকিট চেক করতে আসলো যে গার্ড, সাদা পোশাকধারী, এবং তাকে সবাই সম্মান করে। আমার মনে হলো যে এটা সবচেয়ে বড় পোস্ট, অনেক। আমি বড় হওয়ার পরে একজন গার্ড হতে চাই, আমার এরকম মনে হচ্ছে। তারপর হচ্ছে যে স্কুল জীবনে এই বিভিন্ন রচনা প্রতিযোগিতা এই সমস্ত থাকে এরকম। আমি খুব মিডিওকার ছাত্র ছিলাম, কোনো মেধাবী না। তো তারপর হচ্ছে ওই সবাই যেমন রচনা প্রতিযোগিতায় নাম দিয়েছে, আচ্ছা আমি আর বাপ যাই কেন, দিলাম। ওটা কিন্তু এক্সটেম্পোর লিখতে হবে, উপস্থিত। তা লেখার পরে আছে যে যখন দেখা গেল যে আমি কি দেখি করে একটা পুরস্কার পেয়ে গেছি, আগ্রহ হলো। তখন খুলনায় কতগুলি সাপ্তাহিক পত্রিকা বেরোতো, ও জায়গায় লেখা পাঠানো শুরু করলাম, ছাপা হয় না। তারপরে একদিন দেখলাম যে আমার লেখাও ছাপা হয়েছে, তাই এরপরে ঢাকায় পাঠালাম। তারপর হচ্ছে খেলাঘরে দেখি যে আমার লেখা ছাপা হলো। এভাবে আস্তে আস্তে যখন আমি ঢাকায় এলাম, তখন বিভিন্ন পত্রপত্রিকায় লেখা শুরু করি। আমি বাংলাদেশ টেলিভিশনে প্রথম চাকরি শুরু করি। সেই সময় ওখানে দুইজন মানুষ যারা লেখালেখির সাথে জড়িত ছিলেন। আমাদের আধুনিক ছোট গল্পের অন্যতম একজন লেখক ছিলেন হুমায়ুন চৌধুরী, ইন্দোনেশিয়ায় পরে চাকরি নিয়ে চলে যান, উনি বেঁচে নেই। আর একজন আছে ফারুক আলমগীর, কবি, এখনও বেঁচে আছেন, রিটায়ার করছেন। তাদের উৎসাহে আমি আবার নতুন উদ্যমে লেখালেখি শুরু করি। এভাবেই আর কি লিখতে লিখতে আর কি বই পুস্তক বিভিন্ন। আর লিখতে গিয়ে একটা জিনিস হচ্ছে আমার
সবচেয়ে হলো যে লেখার জন্য আমাকে কোনো বিষয় খুঁজতে হয়নি। কেন বিষয় খুঁজতে হয়নি? যে আমার পায়ের নিচে যে মাটি, আমার চারপাশের যে পরিবেশ, আমার চারপাশের যে মানুষ, তাদের থেকেই তো আমি পাচ্ছি বিষয়। তাদের আখ্যানিত রচনা করলেই তো সাহিত্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সাহিত্য হবে না তো, তাকে সাহিত্য করে তুলতে হবে। তাই সাহিত্য করে তুলতে হলে কি করতে হবে? তাকে নিশ্চয়ই গদ্যে, শিল্পে, লিপি কৌশলে তাকে অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে, সফলতা আনতে হবে। এভাবেই আর কি। প্রথম বই যখন প্রকাশিত হলো সেটি কত সালে ছিল এবং কোন বই ছিল? এটা আমার প্রথম গল্পের বইয়ের নাম হচ্ছে ছেঁড়া খোড়া জমি। হ্যাঁ, নামটা খুব ইন্টারেস্টিং লাগছে। আমার সমস্ত বইগুলির নামই হচ্ছে যে এরকম, লোকজনের নাম মনেও রাখতে পারে না। এটা কবে বের হলো দাদা? এটা হচ্ছে যে 80 সালের দিকে বের হয়। তাই এটা বের করছিল রূপম প্রকাশনী, আনোয়ার আহমেদ। তার রূপম ও কিছুদ্দনী নামে 2টা পত্রিকা ছিল। এবং এটা যেদিনকে উনি আমার বের করার আগেই আমি ওনারকে প্রথমে একটা চিঠি দিই যে আমার লেখা আপনি বের করেন না, কেন? যে কেউ পড়বে না, ইত্যাদি ইত্যাদি। তো উনি বললেন যে না, আমি বই বের করব। তখন আমি দ্বিতীয়বার তারে বললাম যে আমাকে তাহলে অগ্রিম দিতে হবে, রয়্যালটি। আচ্ছা। আমি তখন সচিত্র সন্ধানীতে চাকরি করি। সে অফিস থেকে আমার ডেকে নিয়ে বারান্দায় গিয়ে বলল, আমার পকেটে টাকা গুঁজে দিল, কী হয়েছে? এটা আপনার রয়্যালটি। এবার আমি ফেঁসে গেলাম, কারণ আমি যে বই বের করব, পাণ্ডুলিপি তৈরি করব, আমার তখন হচ্ছে যে অনিশ্চিত জীবন। হ্যাঁ, তখনও আমি ঢাকা শহরে পরিবার নিয়ে থাকি না, আজ এখানে ওখানে রাত কাটাই। তো এখন আমি লেখাগুলো পাবো কই? তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় ডাকসুর সাহিত্য সম্পাদক ছিল জাফর ওয়াজেদ, পরে প্রেস ইনস্টিটিউটের সে ছিলেন পরিচালক। ও শুনে বলল যে আমার কাছে আপনার সব লেখা কালেকশানে আছে। তো ভালো জিনিস, অদ্ভুত। ও কাটিং নিয়ে আসলো, আনার পরে আসছে যে পাণ্ডুলিপি তৈরি করলাম, বই বেরোলো 1 বৈশাখে, 21 ফেব্রুয়ারিতে না, গল্পগ্রন্থ ছেঁড়া করা জমি। আমি ওই বইমেলা তো না, বৈশাখী মেলায় গেলাম বাংলা একাডেমিতে। তো যাওয়ার পর ওনার কাছ থেকে একটা কপি নিলাম, নেওয়ার পরে সমর মজুমদার পশ্চতাক ছিলেন, দিয়ে আসার পরে বাসায় যখন পৌঁছলাম তখন প্রচুর মেঘ এবং কালবৈশাখী শুরু হয়েছে, বৈশাখ মাস। সেই কারেন্ট নেই, অন্ধকারের ভিতরে বইটা বুকে জড়ায় ধরে আমি চুপচাপ বসে থাকলাম, একটি অক্ষরও দেখতে পাই না। কত স্মৃতি আসলে মানুষের, প্রথম থেকে শুরু করে তারপর এখন পর্যন্ত চলমান জীবনের যে গল্প। সব গল্প হয়তো শুনবো না, তবে প্রথমটি শুনে ভীষণ ভালো লেগেছে। আমি সুমন মজুমদারের কাছে একটু আসতে চাই, তার লেখার জার্নিটা কবে থেকে শুরু হয়েছে? আমিও দাদার মতো লেখক হব এই ধরনের কোনো আসলে চিন্তা কখনোই ছিল না। লিখতে ভালো লাগে তাই লিখছি। তবে আমার লেখা শুরু হচ্ছে ছোটবেলা একটা অদ্ভুত ঘটনা দিয়ে শুরু। প্রচণ্ড চঞ্চল ছিলাম, দুষ্ট ছিলাম, নানা টাইপের মারামারি করতাম, করতাম। আমিও খুব মিডিওকার টাইপের ছাত্র ছিলাম। আমার মা একদিন আমাকে প্রচণ্ড মারার পর আমার মা একদিন আমাকে বলছিলেন যে এগুলো দুষ্টুমি না করে কিছু হলে লিখতে তো পারিস, একটা কবিতা লেখ, একটা গল্প লেখ। তো তখন আমার হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ, করতেই তো পারি। একটা কবিতা লিখে ফেললাম। তো সেটা আবার স্কুল ম্যাগাজিনে ছাপা হলো। তো সেই ছাপার ইয়েটা দেখে আমি উৎসাহিত হলাম যে আরও কিছু লিখি। এরপর নানা টাইপের স্কুল ম্যাগাজিন, লিটল ম্যাগে লেখা শুরু করলাম, পাঠানো শুরু করলাম। যখন ছাপা হওয়া শুরু করলো তখন কনফিডেন্ট বাড়তে থাকলো আর কি। এই তো তারপর চলছে। প্রথম বই কোনটি ছিল? আমার প্রথম বই রায়মঙ্গল। প্রথম বই রায়মঙ্গল, আচ্ছা। এবং প্রথম বইয়ের জন্য এরকম একটি প্রথম উপন্যাস, তার জন্য আবার এমন একটি সম্মাননা নিশ্চয়ই ভীষণ বিশেষ জায়গা জুড়ে থাকবে আপনার। সত্যি তাই, ইন্সপায়ারিং অনেক আসলে, আপনি অনেকের জন্য, অনেক তরুণ লেখকদের জন্য। প্রথম বই হিসেবে আসলে এরকম একটি গল্প বেছে নেওয়া, তার পেছনেও নিশ্চয়ই কিছু কথা ছিল যে শুরু করবেন কেন এই গল্প দিয়ে, সেটার গল্পটা শুনতে পারি? আমি রায়মঙ্গল বইটার জন্য কয়েকজন মানুষের নাম নিতে চাই, যাদেরকে আসলে ধন্যবাদ না দিলেই নয়। একজন হচ্ছেন ডক্টর আনিসুজ্জামান খান, আরেকজন হচ্ছেন হোসেন সোহেল, আর আমার প্রকাশক যিনি মুজিবুর রহমান খোকা, তার নাম। ডক্টর আনিসুজ্জামান খান এবং হোসেন সোহেল আমাকে আসলে সুন্দরবন সম্পর্কে আগ্রহী করে তুলেছিলেন। তাদের সঙ্গে আমি প্রথম সুন্দরবন যাই, এটা 2014 সালের ঘটনা। সেই থেকে সুন্দরবন যাওয়া শুরু।
তারপর থেকে সুন্দরবন সম্পর্কে আগ্রহ হওয়া শুরু করে এবং সুন্দরবনের মানুষকে দেখা শুরু করি। এটা আমার প্রায় 4 থেকে 5 বছরের একটা জার্নি। এই গল্পটা আমি বয়ে বেরিয়েছি। এই মাথার মধ্যে এই গল্পটা নিয়ে চলতে চলতে 2023 সালে শেষ করা এবং প্রথম উপন্যাস হিসেবে বের করা। এবং এটা যেহেতু আমি একজন নবীন লেখক, বাংলাদেশের নবীন লেখকদের অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে বই প্রকাশের ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে সেটা কেমন ছিল? অন্যদের ক্ষেত্রে যা যা হয় আমার ক্ষেত্রে ঠিক তেমন, প্রকাশক খুঁজে বের করা, প্রকাশক ছাপাবেন কিনা, প্রকাশক আমার উপর আস্থা রাখবেন কিনা, কারণ ব্যবসায়ের একটা বিষয় আছে। আমি বিদ্যা প্রকাশের যে স্বত্বাধিকারী মুজিবুর রহমান খোকা, তাকে ধন্যবাদ দিতে চাই এই কারণে যে উনি আমার উপর আস্থা রেখেছেন এবং বইটি প্রকাশ করেছেন। ওকে, তো তারপরে তো আসলে বইয়ের রেসপন্স সম্পর্কে আপনি জানতেই পারছেন। এখন এই সময়ে দাঁড়িয়ে যখন আপনি দেখেন আগে যারা লিখেছেন তাদের লেখা পড়েছেন এবং আপনি লিখছেন, তার সাথে নিজের লেখার কি কখনো কোনো প্রভাব ফেলে যখন আগের লেখকদের লেখাগুলো পড়েন? অগ্রজদের লেখার প্রভাব অবশ্যই আছে। কেউ যদি বলে যে কারো প্রভাব নেই, তা না। যা আসলে আমি যা লিখি তা তো আমার অভিজ্ঞতার থেকেই লিখি। এই অভিজ্ঞতা আমার পড়া থেকে হয়, এই অভিজ্ঞতা দেখা থেকে হয়। আমি যদি খুব ভালো একটা সিনেমা দেখি, সেখান থেকে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করি। প্রভাবের চেয়ে প্রাণিত হওয়া, এটাই একদম, এটাই হচ্ছে যে মনে হয়। আপনি তো নিশ্চয়ই তাহলে তরুণ প্রজন্মের লেখাগুলো পড়েন, তাদের লেখাগুলো পড়ে কেমন লাগে? বা হ্যাঁ, আমাদের তরুণরা কিন্তু অপেক্ষাকৃতভাবে যখন শুরু করে লেখালেখি বা যখন এখন লিখছে, তারা কিন্তু যখন জ্যেষ্ঠ লেখকরা যখন শুরু করছিল তাদের চেয়ে কিন্তু বেটার লেখে, সত্যি। আপনি বিশ্বাস করেন? ভালো গদ্য লেখে তারা। আচ্ছা আচ্ছা। এটার মনে হয় যে দাদা একটা পার্সপেক্টিভ আছে। যেমন আপনারা যখন লিখছেন তরুণ বয়সে, তখন আপনাদের আসলে পড়ার সুযোগটা কত দূর ছিল, আর আমাদের কিন্তু পড়ার সুযোগ অবারিত, আমাদের দেখার সুযোগ অবারিত। ইন্টারনেট চলে এসছে, আমরা চাইলেই বিদেশে একটা বই PDF ডাউনলোড করে পড়তে পারছি, যেটা দাদাদের সময় হয়তো ছিলই না। সে সময় 60-এর দশকের কথাই ধরেন, আধুনিক সাহিত্যে যারা শুরু করলো তাদের সেই আধুনিক সাহিত্য পাশ্চাত্যের যে বই পুস্তকগুলো পেতেই কিন্তু খুব কষ্ট হতো, তখন পাওয়া যেত না। নিউ মার্কেটে পাওয়া যেত কয়েকটি মাত্র দোকানে। এভাবেই আর কি শুরু করে তারা করতে করতে পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 70 দশকের যেসব লেখকদেরকে তারা একটা জ্বলন্ত অভিজ্ঞতা পেয়েছে মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে সমস্ত কিছু। সেই সময় কিন্তু অসংখ্য মানে জোয়ারের মতো আসলে অনেক খড়কুটো ময়লা আবর্জনা ভেসে আসে, এই সবও কিন্তু সাহিত্যে তখন ঢুকে পড়ছিল এবং সেইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় পেতে বিলম্ব হবে, এটাই স্বাভাবিক। এভাবেই শুরু সব কিছুই আর কি। এই যে বিষয়বস্তুর এই যে বললেন যে তখন আসলে আলাদা করে বিষয়বস্তু ভাবতে হয়নি, তখন কনটেক্সটটা এরকম ছিল, সেগুলো নিজের কাছে উঠে এসেছে। তরুণ প্রজন্ম এখন যখন বিষয় নিয়ে ভাবে যে কিভাবে লিখবে বা কোন বিষয়গুলো ফোকাস করবে, তখন আসলে আপনি একজন প্রতিনিধি যেহেতু লেখকদের তরুণ প্রজন্মের, আপনি আসলে কিভাবে বিষয়গুলো কনসিডার করার চেষ্টা করেন? আসলে দেখুন, এক একজনের স্টাইল এক এক ধরনের। আমার স্টাইলটা একটু স্পন্টেনিয়াস। আমি হয়তো যেই জিনিসটা আজকে, যে আমি একটু আগে বললাম যে আমি খুব ভালো একটা সিনেমা দেখছি, সিনেমা দেখে আমার কোনো বিষয়ে হচ্ছে মানে ভাবার একটা উপক্রম হলো, আমি সেটা হয়তো বয়ে বেড়াই। কেউ কেউ আছেন যে কোনো ঘটনা নিয়ে লিখে ফেলেন, আখ্যান কেন্দ্রিক যে এটা। আমার লেখা একটু অনুভূতিপ্রবণ, আমি চেষ্টা করি ওইভাবে লিখতে, সেটা হয়ে যায়। মানে ওই যে ভাবনাটা বয়ে বেড়ানো, আজকে ভাবছি, দেখা গেল যে এটা লিখবো হচ্ছে 5 বছর পর, এই ধরনের বিষয়টা হয়। আচ্ছা, অনেক তরুণরা আছেন, অনেক তরুণদের মধ্যে বেশ কিছু আছেন যারা খুবই ভালো লিখছেন। তারা আসলে কিভাবে লেখেন, এটা এক একজনের জার্নিটা এক এক রকম। কেউ পুরনো থেকে ইন্সপায়ার্ড হন, কেউ আবার সমসাময়িক বিষয় নিয়ে লিখে সকলের কাছে জনপ্রিয় হন। সুশান্ত মজুমদার, আপনার কাছে একটু জিজ্ঞাসা করতে চাই যে এখন আসলে কোনো লেখালেখি করছেন কিনা বা কি নিয়ে ব্যস্ততা চলছে? লেখার একজন লেখক সাময়িক বিরতি দিতে পারে, তার ভাটাও আসতে পারে, কিন্তু তাই বলে সে যতদিন সে বেঁচে থাকে কখনো না কখনো তাকে লিখতেই হয়। হ্যাঁ, লেখাই তার ভিতরে চাপ প্রয়োগ করে তারে দিয়ে লেখায় নেয়, এটাই হয়ে থাকে। এখন লেখা কি চাপ প্রয়োগ করছে আপনার উপর বা কি লিখছেন? না, আমি বেশ কিছুদিন হলো লেখালেখি, এবং বিশ্বাস করেন আমার বাইরের বিরাজমান পরিবেশ পরিস্থিতি ইত্যাদি আমাকে এত হর্ন করে, সমস্ত কিছু আমাকে গোলমাল পাকায় দেয় আর কি। আর 2 নম্বর আছে যে আমার নিজের লেখা নিয়ে আমি এত অতৃপ্ত যে এই লিখেছি আমি, এই অতৃপ্তির কারণেই আমাকে আর একটা লেখার জন্য বসতে হয়।
হ্যাঁ, বিশেষ করে আমার লেখা ছাপা হওয়ার পরেও আমি এক প্যারা পড়ার পরে আমি পড়তে পারি না, হয়নি হয়নি এরকম মনে হয়। লেখকরা কি কখনো নিজের লেখায় বা নিজের কাজে তৃপ্ত হতে পারেন, কি মনে হয়? আসলে দাদা যেটা বললেন এটা একদমই সত্যি। অতৃপ্তি যদি না থাকে, আপনি যদি তৃপ্ত হয়ে যান কোনো কিছুতে, তাহলে আপনি একঘেয়ে হয়ে যাবেন। যা কিছু লিখছেন মনে হবে যে যা লিখছি ঠিক আছে। এই অতৃপ্তিটা আছে বলেই আমরা নতুনভাবে লিখতে বসি, নতুন কিছু ভাবতে বসি, এবং আমি চাই যে এই অতৃপ্তিটা থেকে যায়। এবং আমি আমার অনুজ যারা লেখক আছেন তাদেরকে শুধুমাত্র একটা পরামর্শই দিই যে কখনো তৃপ্তি আসা যাবে না নিজের লেখায়। নিজের লেখা অনেকে অনেক শ্রেষ্ঠ বলতে পারে, নিয়ে বলতে পারে, কিন্তু নিজে যখন ভেবে ফেলবো যে না যা লিখেছি খুবই ভালো লিখেছি, তাহলে এটা পরবর্তী লেখায় প্রভাব পড়ে যাবে। সুশান্ত মজুমদার, আপনার কাছে ওই যে সাজেশনের জায়গা থেকে তিনি যেমন বললেন যে তরুণ প্রজন্মদেরকে একটা অতৃপ্ত যেন থাকে নিজের কাজের মধ্যে, ওইটার একটা মেসেজ তিনি দিলেন। যদি আপনাকে বলা হয় যে তরুণ প্রজন্ম আসলে কিভাবে এখন এই বর্তমান সময়ে শিল্প সাহিত্য চর্চার ক্ষেত্রে আরো বেশি মনোযোগী হয়ে উঠতে পারে, কি পরামর্শ দিবেন? না, আমার কোনো পরামর্শ নেই, বরং আমি তাদের কাছ থেকে শিখতে চাই। হ্যাঁ, সার্বক্ষণিকভাবে নিজেকে জানতে চাই, তাদের কাছ থেকেও শিখতে চাই। হ্যাঁ, কখনো কখনো তাদের লেখা পড়ে তো আমি নিজেই তো অবাক হয়ে যাই যে এত সুন্দর তারা লিখছে, আমি তো লিখতে পারি না। আমরা সবাই সবার কাছে না, মানে আমরা যদি সবাই সবার কাছে না শিখি তাহলে আসলে নতুন কিছু এগোবে না। ফলে তরুণরা ভালো লিখুক অবশ্যই প্রত্যাশা করি, তরুণরা শিল্প সাহিত্যের দিকে মনোযোগী হোক আশা করি, তাই হবে। শিল্প সাহিত্যের বর্তমান অবস্থা নিয়ে তাহলে কি বলা যায় যে আপনি বেশ খানিকটা সন্তুষ্ট, নাকি কোনো অসন্তুষ্টির জায়গাও রয়েছে? সন্তুষ্টি হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, মানে অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই? না না, অসন্তুষ্টই বরং হওয়ার কারণ আছে। আচ্ছা, সেই কারণগুলো কি, এবং সেগুলো না করতে হলে আমাদের এখন কি করতে হবে? না, কারণ তো হচ্ছে যে যেমন ধরেন ব্যক্তি জীবনে আমি খুব প্রতিষ্ঠিত কোনো লোক না। হ্যাঁ, 1 2 নম্বর হচ্ছে পারিবারিক জীবনেও আমি কোনো সফল লোক না। এখন আসেন লেখক জীবনে। লেখক জীবনে আমি এমন কিছু লিখিনি যা দিয়ে আমি সময়জয়ী বা আয়ুষ্মান একজন লেখক হতে পারবো। হতে চাই বলে আমি চেষ্টা করে যাচ্ছি। আমার সব কিছু হচ্ছে চেষ্টা, এটাই। সময় যখন আমরা সমসাময়িক লেখাগুলো পড়ি, আমরা কিন্তু বুঝতে পারি না যে আগামী 10, 20, 25 কিংবা 50 বছর পর সেই লেখা কোন জায়গায় গিয়ে ঠেকবে। সময়ের সঙ্গে সঙ্গে সাহিত্য বদল হবেই। সময়ই আপনাকে বদল করে নিয়ে দেবে। নতুন নতুন আবিষ্কার, নতুন অর্থনীতি, নতুন রাজনীতি, নতুন প্রেক্ষাপট, নতুন সমাজ, সব কিছুকেই আপনাকে প্রভাবিত করবে। তখন দেখবেন যে সাহিত্য বদল হচ্ছে, এবং সেই বদলের ইটা আছে কোনো না কোনো লেখকের মাধ্যমে প্রকাশিত হবে। সময়ের এই যে বদলের কথা বারবার উঠে আসছে আমাদের আলোচনায়, সুমন মজুমদার, এই বদলটাকে আপনি কেমনভাবে দেখেন, বা সেটি আমাদের শিল্পকে, আমাদের এই লেখালেখিকে, সাহিত্যকে কেমনভাবে প্রভাবিত করবে বলে মনে হয়? না, সময়ের বদল তো সাহিত্যের উপর প্রভাব ফেলে। যে কোনো কিছুর উপরে আপনার সময়ের যে বদল, এটা যে কোনো বিষয়ের উপর প্রভাব ফেলে, শুধু লেখালেখি না, শিল্প সংস্কৃতির প্রতিটা ক্ষেত্রে প্রভাব ফেলে। নাটক বদলে যায়, গান বদলে যায়, সুর বদলে যায়, নানা কিছু বদলে যায়, এবং সেটাকে ইতিবাচকভাবে নেওয়া উচিত। কারণ আপনি যদি সময়ের সঙ্গে না চলেন আপনি পিছিয়ে পড়বেন। দাদা একটু আগে একটা উদাহরণ দিলেন যে ঢেউ আসে, ঢেউয়ের সঙ্গে কিছু খড়কুটো ভেসে আসে, সেটা আবার পরবর্তী ঢেউয়ে আবার ভেসে চলেও যায়। সময়ের স্রোতটাও ঠিক আসলে ওই রকম, খারাপ জিনিসও আসবে, ভালো জিনিসও আসবে। দেখা গেলো ঢেউয়ের সঙ্গে বেশ কিছু খনিজ পদার্থ চলে এলো, যেটা সৈকতে থেকে গেলো, আর যে খড়কুটো সেটা ভেসে যাবেই। হ্যাঁ, স্রোতের নদীতে তো কোনো আবর্জনা থাকে না। আবার অনেক সময় অনেক লেখক আছেন যে স্রোতের বিপরীতেও হাঁটার চেষ্টা করেন, একটি ভিন্ন ধারা যোগ করার চেষ্টা করেন। অবশ্যই স্রোতের বিপরীতে হাঁটাও সেটাও একটা ধারা হতে পারে। আপনি কোন ধারায় বিশ্বাসী বা কোন ধারায় চর্চা করতে চান? এটা আসলে আমার পাঠকরা বলবে, এটা আমি নিজে বলতে চাই। লেখক কখনো কোন ধারায় লিখছে এটা সে বলতে পারেন, এটা সমালোচনা, আলোচনা, পাঠক তারা নির্ণয় করবে। আপনার আগামী স্বপ্নটা কি যদি জিজ্ঞেস করি, কি বলবেন? আগামী স্বপ্ন তো অফুরন্ত। হ্যাঁ, অফুরন্ত থেকে একটু কিছু যদি আমরা শুনতে পারি। না, আমি চেষ্টা করবো আর কি লেখালেখিতে থাকার জন্য, নতুন নতুন বিষয়ে লেখার জন্য, এবং নতুন নতুন বিষয় শুধু তো লিখলে হবে না, তাকে হচ্ছে যে বাস্তব গ্রাহ্য করে তোলার দরকার।
2 নম্বর হচ্ছে তাকে সমাজ বাস্তবতার অংশীদার করে তোলার দরকার, নতুন নতুন শিল্পের যাতে উদ্রেক হয় সেদিকেও মনোযোগ দেওয়ার দরকার, ইত্যাদি ইত্যাদি আর কি। বাহ, এই আগামী স্বপ্নের যদি সুমন মজুমদারের কাছেও জিজ্ঞাসা করি, আপনি কিভাবে নিজের স্বপ্নটাকে সাজাতে চান বা কি স্বপ্ন আছে এখন? আসলে ব্যক্তি জীবনের স্বপ্নের তো শেষ নেই। আমি চাই লেখালেখি নিয়ে আমার যে স্বপ্ন আমি যা করতে চাচ্ছি, আমি আসলে একটা বাসযোগ্য দেশ চাই, যে দেশটা অনেকটাই সুস্থ এবং স্বাভাবিক জীবন চাই, যাতে আমার পরবর্তী প্রজন্ম এই দেশটাতে ভালোভাবে বেঁচে থাকতে পারে। আর যদি সুস্থ এবং স্বাভাবিক একটা দেশ পাওয়া যায়, তাহলে যে কোনো শিল্পী, শুধু লেখক না, যে কোনো শিল্পী তার শিল্প সৃষ্টিতে মানে আরও বেশি উদ্দীপিত হয়ে ওঠেন। একেবারে তাই। আয়োজনের একেবারে শেষ থেকে চলে এসেছি। ছোট্ট করে একটু জানতে চাই, যেটি দিয়ে শুরু করেছিলাম, রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার, এই আয়োজনটাকে, এই পুরস্কারকে যদি মূল্যায়ন করা হয় আপনার মতো করে, আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, আমি তো প্রথমেই বলেছি তাদেরকে ধন্যবাদ জানাই। 2 নম্বর আছে যে রাবেয়া খাতুন, এবার আমি খাতুন বাদ দিয়ে আপা বলছি, কারণ ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ছিল। উনি সচিত্র সন্ধানীর ঈদসকার উপন্যাস দিতে আসতেন, বিভিন্ন সংখ্যায় লিখতেন। উনি যেদিনকে আসতেন সেদিনকে আমাদের যে অফিস সহকারী, আমার যে বন্ধুবান্ধব ছিল, সৈয়দ কামরুল হাসান, সারোয়ার কবি, ওরা বেশ গুণী লেখক ছিল, তারা হচ্ছে যে, এবং আমি তখন তো ঘাড় উঁচু করে এভাবে, এখন আকাশও দেখতে পাবেন না, এত বিল্ডিং সেই সময় ছিল না। এগুলি টিনের জরাজীর্ণ নয়াপল্টন এলাকা। রাবেয়া পারকাস দুপুরবেলা আমাদেরকে খাওয়ার টাকা দিতেন, আমরা খুব মনোযোগের সঙ্গে রাস্তার উপরে গিয়ে হোটেলে খেতাম এবং ইলিশ মাছের মাথা দিয়ে ভোজের আয়োজন করতাম। ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা বোঝা যাচ্ছে সম্পর্কের ইসের কারণে। একেবারে সেই আপার নামে প্রবর্তিত পুরস্কার পেয়ে অবশ্যই আমি নিজেকে গর্বিত মনে করছি, এবং যারা দিল এবং যারা নির্বাচন করলো প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আবারও একবার অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিব। ভালো থাকবেন, দেখা হবে আগামীতে। প্রিয় দর্শক, আজকের আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো তারকাদের সাথে, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।